কল্পনায় একবার ভাবুন তো, এমন এক সকালের কথা যেখানে আপনি ঘুম থেকে উঠে জানালার কাঁচ পরিষ্কার করতে গিয়ে দেখলেন আপনার নিঃশ্বাস মুহূর্তেই বরফ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বাইরে বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চোখের পাপড়ি আর ভ্রু সাদা তুষারে ঢেকে যাচ্ছে। আমরা আজ কথা বলছি পৃথিবীর শীতলতম জনপদ রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের ছোট্ট গ্রাম ওইমিয়াকন নিয়ে। আপনারা শুনলে অবাক হবেন যে এখানে শীতকালে তাপমাত্রা নিয়মিত -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। আর ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় 1933 সালে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -67.7 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা কল্পনা করাও আমাদের মতো সাধারণ মানুষের জন্য বেশ কঠিন। এই তীব্র ঠান্ডার মাঝেও সেখানে মানুষ বাস করে। তারা শুধু বেঁচে নেই, বরং সেখানে তাদের একটি স্বাভাবিক জীবনও রয়েছে। কিন্তু এই স্বাভাবিক জীবনের সংজ্ঞাটা আমাদের কাছে একেবারেই অস্বাভাবিক। এই গ্রামে পৌঁছানো এক বিশাল চ্যালেঞ্জ। সাইবেরিয়ার এই দুর্গম এলাকায় যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে শত শত মাইল জনমানবহীন তুষার ঢাকা রাস্তা, যাকে স্থানীয়রা হাড়ের রাস্তা বা রোড অফ বোনস বলে ডাকে। কেন এই নাম, সেটা নিয়েও অনেক ইতিহাস আছে, যা শুনলে লিটারেলি আপনার গুজবম্প হবে। ওইমিয়াকনের এই প্রচণ্ড শীতের রহস্য কী এবং কেন এখানে আবহাওয়া এত চরম পর্যায়ে পৌঁছয় তা জানতে হলে আমাদের এর ভৌগোলিক অবস্থান বুঝতে হবে সবার আগে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এবং চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটি উপত্যকা। পাহাড়গুলো বাহিরের উষ্ণ বাতাসকে ভেতরে ঢুকতে বাধা দেয়, আর উপর থেকে আসা ঠান্ডা বাতাস এই উপত্যকায় আটকে গিয়ে এক বিশাল প্রাকৃতিক ফ্রিজার তৈরি করে। এখানে সূর্যোদয় আর সূর্যাস্তের খেলাটাও অদ্ভুত রকমের। শীতকালে দিনের আলো থাকে মাত্র 3 ঘন্টার মতো, আর বাকি সময়টা থাকে ঘুটঘুটে অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডা। আপনারা হয়তো ভাবছেন, এই ঠান্ডায় মানুষ খায় কী করে, মানুষ বাজারে গিয়ে কেনাকাটাই বা করে কিভাবে? এই ঠান্ডায় কোনো গাছপালা বা সবজি জন্মানো একেবারেই অসম্ভব। তাই এখানকার মানুষের প্রধান খাবার হলো মাংস আর মাছ। এখানে মাছ ধরার পদ্ধতিটাও বেশ রোমাঞ্চকর। জমে যাওয়া নদীর বরফ কেটে তারা যখন মাছ তোলে, তখন পানি থেকে বের করার কয়েক সেকেন্ডের মধ্যে জ্যান্ত মাছটা পাথরের মতো শক্ত হয়ে যায়। মাছ বিক্রির জন্য এখানে কোনো ফ্রিজের প্রয়োজন হয় না, কারণ বাহিরের বাতাসই যে কোনো ডিপ ফ্রিজের চেয়ে বেশি ঠান্ডা হয় এখানে। বাজারের দৃশ্যটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সারিবদ্ধভাবে সাজানো হিমায়িত মাছগুলো খাড়া করে রাখা থাকে, ঠিক যেন কাঠের টুকরো। এই গ্রামে জীবন ধারণের প্রতিটি পদক্ষেপে রয়েছে বিপদের হাতছানি। আপনি যদি ভুল করে কোনো ধাতব বস্তুতে খালি হাতে স্পর্শ করেন, তবে আপনার চামড়া সেই ধাতুর সাথে আটকে যাবে এবং ছাড়িয়ে নিতে গেলে মাংস ছিঁড়ে আসার সম্ভাবনা থাকে। এই পরিবেশে টিকে থাকা মানে প্রকৃতির সাথে এক অসম যুদ্ধে লিপ্ত হওয়া। কিন্তু ওইমিয়াকনের মানুষেরা এই পরিবেশের সাথেই মিতালি করে নিয়েছে। তারা তাদের জীবনকে এমনভাবে সাজিয়েছে যে আমাদের কাছে যা বিভীষিকা, তাদের কাছে তা ডাল ভাত। আমরা এই সিরিজের মাধ্যমে জানব তাদের ঘরবাড়ি কেমন হয়, কিভাবে তারা ঘর গরম রাখে এবং এই তীব্র শীতে তাদের শৌচাগার বা পানির ব্যবস্থা তারা কিভাবে পরিচালনা করেন। কারণ এখানকার মাটি বছরের 12 মাসই পাথরের মতো শক্ত হয়ে জমে থাকে, যাকে বিজ্ঞানীরা পার্মাফ্রস্ট বলেন। এই পার্মাফ্রস্টের ওপর ঘর তৈরি করা এবং সেখানে পানির পাইপলাইন বসানো প্রায় অসম্ভব একটি কাজ। তবে তারা হাল ছাড়েনি বা হাল ছাড়ে না বলতে পারেন। বিজ্ঞানের সীমাবদ্ধতা যেখানে শুরু হয়, সেখানকার মানুষের টিকে থাকার লড়াই সেখান থেকেই গল্প তৈরি করে। আমি আপনাদের আজ এই হিম শীতল নরকের প্রতিটি অলি গলি ঘুরে দেখাবো এবং জানাবো কিভাবে বিবর্তন আর সহ্য ক্ষমতা মানুষকে
প্রকৃতির এই ভয়াবহ রূপের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। তাহলে চলুন আমরা এই তুষার শুভ্র কিন্তু প্রাণঘাতী জনপদের গভীরে প্রবেশ করি। ওই মিয়াকনের আবহাওয়া নিয়ে তো অনেক কথা হলো, এবার চলুন আমরা দেখি এই গ্রামের ভেতরকার জীবনটা আসলে কেমন। যখন আপনি কোনো বাড়িতে ঢুকবেন তখন প্রথমে যে জিনিসটা আপনার নজরে আসবে তা হলো দরজার সংখ্যা। এখানকার প্রতিটি বাড়িতে প্রবেশের জন্য কমপক্ষে 2 থেকে 3টি দরজা থাকে, যাতে বাইরের হাড় কাঁপানো ঠান্ডা বাতাস সরাসরি ঘরের ভেতর ঢুকতে না পারে। ঘরগুলো মূলত বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি এবং দেয়ালের ভেতরের পশম বা অন্য কোনো অন্তরক পদার্থ ব্যবহার করা হয় যাতে তাপ ভেতরে আটকে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো এখানে ঘর গরম রাখার পদ্ধতিটা বেশ প্রাচীন এবং পরিশ্রম সাধ্য। বেশিরভাগ মানুষই কয়লা বা কাঠের চুল্লি ব্যবহার করে ঘর গরম রাখে। এই তীব্র শীতে 24 ঘন্টা চুল্লি জ্বালিয়ে রাখতে হয়, কারণ একবার যদি ঘর ঠান্ডা হয়ে যায় তবে সেটি আবার গরম করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখন আপনারা হয়তো ভাবছেন এখানে পানির ব্যবস্থা কেমন? কল খুললেই কি পানি আসে? একদমই না। মাটির নিচে পানির পাইপ বসানো এখানে এক প্রকার অসম্ভব, কারণ মাটির কয়েক ফুট নিচ থেকেই সব কিছু পাথরের মতো জমে থাকে, যেটাকে বিজ্ঞানীরা পার্মাফ্রস্ট বলেন। ফলে পাইপলাইন বসালে তা মুহূর্তেই ফেটে যাবে। তাই এখানকার মানুষ পানির জন্য পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল। তারা নদী থেকে বিশাল বিশাল বরফের চাই কেটে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে। এই বরফের ব্লকগুলো বাড়ির উঠোনে স্তূপ করে রাখা হয় এবং প্রয়োজন অনুযায়ী ঘরোয়া বড় পাত্রে গলিয়ে রান্না বান্না ও ধোয়া মোছার কাজ চালানো হয়। ভাবুন তো, এখানে এক বালতি পানির জন্য মানুষের প্রতিদিন কতটা কসরত করতে হয়। এবার আসি এমন একটি বিষয়ে যা আমাদের কাছে খুব সাধারণ, কিন্তু এখানকার মানুষের জন্য বড় এক বিড়ম্বনা, আর তা হলো টয়লেট বা শৌচাগার। জমে যাওয়া মাটির কারণে এখানে আধুনিক ইনডোর প্লাম্বিং সিস্টেম তৈরি করা প্রায় অসম্ভব। তাই বেশিরভাগ বাড়িতেই এখানে শৌচাগার থাকে ঘরের বাইরে একটি ছোট্ট কাঠের ক্যাবিনের মতো করে। ভাবুন তো, -50 ডিগ্রি সেলসিয়াসে বাইরে এই টয়লেট ব্যবহার করা কতটা ভয়াবহ হতে পারে। এই পরিবেশে 5 মিনিটের বেশি বাইরে থাকা মানে হাইপোথার্মিয়ার ঝুঁকি নেওয়া। তবুও এখানকার মানুষ এই কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে। এবার আসি তাদের খাদ্যাভ্যাস নিয়ে। এখানে কোনো চাষাবাদ হয় না, তাই তারা মূলত মাংসাশী। বলগা হরিণ বা রেইনডিয়ার এবং ঘোড়ার মাংসই তাদের প্রধান খাবার। এখানে এক বিশেষ ধরনের ঘোড়া পাওয়া যায় যাদের ইয়াকুট ঘোড়া বলা হয়। এই ঘোড়াগুলোর গায়ে অনেক লম্বা পশম থাকে এবং এরা -70 ডিগ্রি সেলসিয়াসেও দিব্যি বেঁচে থাকতে পারে। স্থানীয়রা এই ঘোড়ার কাঁচা মাংস পাতলা করে কেটে লবণের সাথে খায়, যা তাদের শরীরে প্রচুর ক্যালোরি সরবরাহ করে। মাছের ক্ষেত্রেও তারা বেশ শৌখিন। জমে যাওয়া নদীর বরফে গর্ত করে তারা এক বিশেষ ধরনের সাদা মাছ ধরে, যা স্ট্রোগানিনা নামে পরিচিত। এই মাছটি পানি থেকে তোলার পর মুহূর্তেই জমে যায় এবং তারা এটি হিমায়িত অবস্থাতেই পাতলা স্লাইস করে কেটে কাঁচা খেয়ে ফেলে। এটি শুধু তাদের খাবার নয়, বরং এটি তাদের সংস্কৃতির একটি অংশ। এই খাবারগুলোই তাদের এই প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকার প্রয়োজনীয় শক্তি যোগায়। ওই মিয়াকনের রাস্তায় হাঁটলে আপনি অদ্ভুত এক নীরবতা অনুভব করবেন, কারণ এই ঠান্ডায় মেটাল বা ধাতু কোনো কিছুই বেশিক্ষণ বাইরে রাখা যায় না। গাড়ি চালানো এখানে আরেক বড় চ্যালেঞ্জ। আপনি যদি একবার আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ করেন, তবে সম্ভবত বসন্তকাল আসার আগে সেটি আর চালু করতে পারবেন না, কারণ লুব্রিকেন্ট অয়েল বা জ্বালানি তেল ঠান্ডায় জমে পাথরের মতো হয়ে যায়। তাই এখানকার মানুষ গ্যারেজ গরম রাখে অথবা সারাক্ষণ গাড়ির ইঞ্জিন চালু রাখে।
রাস্তায় গেলে মাঝে মধ্যেই দেখা যায় গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, আসলে ভেতরে কেউই নেই, কারণ ইঞ্জিন সচল রাখাটাই এখানকার নিয়ম। প্রযুক্তি ব্যবহারেও রয়েছে হাজারো বাধা। স্মার্টফোন বা ল্যাপটপ পকেট থেকে বের করার কয়েক মিনিটের মধ্যে ব্যাটারি জিরো হয়ে বন্ধ হয়ে যায়, ক্যামেরার লেন্স জমে যায় এবং প্লাস্টিকের তারগুলো ভঙ্গুর হয়ে ভেঙে যায়। তাই এখানকার মানুষ জীবনকে খুব সহজভাবে দেখতে শিখেছে। তারা যখন একে অপরের সাথে দেখা করে তখন তাদের কথোপকথন খুব সংক্ষিপ্ত হয়। বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বলা তাদের কাছে মৃত্যুর নামান্তর। এখানকার বাচ্চারাও বেশ সাহসী। তাপমাত্রা যখন -52 ডিগ্রির নিচে নামে কেবল তখনই স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এর আগ পর্যন্ত ছোট ছোট বাচ্চারা ভারী পশমের পোশাক পরে দল বেঁধে স্কুলে যায়। তাদের এই জীবন সংগ্রাম আমাদের শেখায় মানুষ কতটা অভিযোজন ক্ষমতা সম্পন্ন হতে পারে। এই দুর্গম বরফের রাজ্যে প্রতিটি দিন পার করা মানে একটি ছোটখাটো যুদ্ধ জয় করে ফেলা। পরবর্তী পর্বে আমরা জানব এই কঠিন পরিবেশে তারা বিনোদন কিভাবে খুঁজে নেয় এবং এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য আর আয়ু নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য। ওই মিয়াকন সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আগের পর্বে আমরা এখানকার মানুষের খাদ্যাভ্যাস আর টিকে থাকার লড়াই নিয়ে জেনেছি। এবার আমি আপনাদের নিয়ে যাব এমন কিছু অভিজ্ঞতার গভীরে যা শুনলে আপনাদের মনে হবে এটি আপনাদের চেনা পৃথিবী নয়, বরং অন্য কোনো গ্রহের গল্প। আপনারা কি কখনো ভেবেছেন এত ঠান্ডায় মানুষের শরীর কিভাবে সাড়া দেয়? এখানে -50 বা 60 ডিগ্রি তাপমাত্রায় আপনি যখন শ্বাস নেবেন তখন আপনার ফুসফুসে এক ধরনের শিরশির অনুভূত হয়। এখানকার মানুষ যখন বাইরে কথা বলে তখন তাদের মুখ থেকে বের হওয়া বাষ্প মুহূর্তেই বরফের ছোট ছোট দানায় পরিণত হয়ে মাটিতে পড়ে যায়, যাকে স্থানীয়রা নক্ষত্রের ফিসফিসানি বলে ডাকে। ভাবুন তো কতটা কাব্যিক কিন্তু ভয়াবহ এই দৃশ্য। এবার আসি এখানকার মানুষের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু নিয়ে। অবাক করার মতো তথ্য হলো এই বৈরী পরিবেশে বাস করেও ওই মিয়াকনের মানুষরা রাশিয়ার অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি দিন বাঁচে। অনেকে মনে করেন এখানকার বিশুদ্ধ বাতাস এবং রাসায়নিক মুক্ত প্রাকৃতিক খাবারই এর প্রধান কারণ। এখানে বাতাসে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বেশিক্ষণ টিকে থাকতে পারে না, কারণ চরম ঠান্ডা প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে। তবে এই দীর্ঘায়ুর পেছনে রয়েছে এক কঠিন জীবনযাত্রা। এখানকার মানুষের সবচেয়ে বড় শত্রু হলো অ্যালকোহল। অনেকে মনে করেন মদ বা অ্যালকোহল খেলে শরীর গরম হয়, কিন্তু এই চরম ঠান্ডায় মদ খাওয়া মানে অবধারিত মৃত্যু। কারণ অ্যালকোহল শরীরের রক্তনালীকে প্রসারিত করে দেয়, যা সাময়িকভাবে গরম অনুভূতি দিলেও শরীরের অভ্যন্তরীণ তাপ দ্রুত বের করে দেয় এবং মানুষ ঘুমের মধ্যেই জমে মারা যায়। তাই এখানকার কমিউনিটিতে একে অপরের প্রতি নজর রাখাটা জীবনের অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি রাস্তায় পড়ে যায় বা কারো গাড়ি যদি জনশূন্য রাস্তায় নষ্ট হয়ে যায়, তবে অপরিচিত কেউ হলেও তাকে সাহায্য করতে এগিয়ে আসা এখানে বাধ্যতামূলক অলিখিত আইন। কারণ এখানে সাহায্য না পাওয়া মানেই কয়েক মিনিটের মধ্যে মৃত্যু। এবার চলুন এখানকার অদ্ভুত কিছু সামাজিক রীতিনীতি নিয়ে কথা বলি। এখানে বিনোদন মানেই হলো প্রকৃতির সাথে সময় কাটানো। তারা বরফের নিচে মাছ ধরাকে এক ধরনের উৎসবের মতো পালন করে। এছাড়া তাদের বিশেষ কিছু ঐতিহ্যবাহী খেলা আছে, যেমন ঘোড়া দৌড় কিংবা বরফের ওপর কুস্তি। এখানকার মানুষরা কিন্তু খুব অতিথিপরায়ণ। আপনি যখন তাদের ঘরে ঢুকবেন তারা প্রথমে আপনাকে এক কাপ গরম চা বা স্যুপ দিয়ে স্বাগত জানাবে। এই চা খাওয়ারও একটা নির্দিষ্ট সময় আছে। আপনি গরম চা খাওয়ার পর সাথে সাথে বাইরে বের হতে পারবেন না, কারণ আপনার শরীরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রার ব্যবধান এত বেশি যে আপনার হৃদযন্ত্রে প্রচণ্ড চাপও পড়তে পারে। তাই শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরেকটি চমকপ্রদ বিষয় হলো এখানকার পশুপালন। বন্ধুরা, আমি আগেই ইয়াকুট ঘোড়ার কথা বলেছিলাম,
কিন্তু তাদের আরও এক বিশ্বস্ত সঙ্গী হলো সাইবেরিয়ান হাস্কি এবং লাইকা জাতের কুকুর। এই কুকুরগুলো শুধু পাহারা দেয় না, বরং এই বরফের রাজ্যে পথ চলতে দিক নির্দেশক হিসেবেও কাজ করে। তাদের শরীরের গঠন এমনভাবে তৈরি যে তারা বরফের উপর অনায়াসে ঘুমাতে পারে। ওই মিয়াকনের মানুষের জীবনের আরেকটি ট্র্যাজিক কিন্তু বাস্তব দিক হলো মৃত্যু এবং শেষকৃত্য। এখানে যদি কেউ মারা যায় তবে তাকে কবর দেয়া এক দুঃসাধ্য কাজ, কারণ আগেই বলেছি এখানকার মাটি হীরা বা পাথরের মতো শক্ত। একটি কবর খুঁড়তে হলে এখানে কয়েক দিন ধরে বড় বড় অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখতে হয়, যাতে আগুনের তাপে মাটির উপরের স্তর কিছুটা নরম হয়। এরপর সামান্য অংশ খুঁড়ে আবার আগুন জ্বালানো হয়। এভাবে কয়েকদিন ধরে মাটি পুড়িয়ে পুড়িয়ে কবর খনন করা হয়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কখনো কখনো 3 থেকে 4 দিন সময় লেগে যায়। জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই জনপদের প্রতিটি মোড়ে রয়েছে ধৈর্যের পরীক্ষা। এত বাধা সত্ত্বেও তারা কেন এই জায়গা ছেড়ে চলে যায় না, এই প্রশ্নটি আপনাদের মনে হয়তো আসতেই পারে। এর উত্তর হলো তাদের শেকড়। তারা এই মাটিকে ভালোবাসে, এই শান্ত এবং দূষণমুক্ত পরিবেশকে তারা ভালোবাসে। তাদের কাছে শহরের কোলাহল আর দূষণের চেয়ে এই বরফ শীতল নির্জনতাই বেশি প্রিয়। তারা এই পরিবেশের সাথে এমনভাবে মিশে গেছে যে তারা শীতকে আর ভয় পায় না, বরং উপভোগ করে। আপনি যদি কোনো স্থানীয়কে জিজ্ঞেস করেন কেমন লাগছে, সে হয়তো হাসি মুখে বলবে আজ বেশ গরম, কারণ তাপমাত্রা হয়তো -50 থেকে বেড়ে -40-তে নেমেছে। বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা কথা বলবো এখানকার শিক্ষা ব্যবস্থা এবং এখানকার অসাধারণ উৎসবগুলো নিয়ে, যা সাদা মরুভূমিকে রঙিন করে তোলে। ওই মিয়াকন সিরিজের 4র্থ পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব এই তুষার ঢাকা প্রান্তরের সামাজিক কাঠামো এবং এখানকার শিশুদের বড় হয়ে ওঠার গল্প, যা আমাদের সাধারণ জীবনের চেয়ে একদমই আলাদা। আপনারা যারা মনে করেন যে একটু বৃষ্টি হলেই স্কুল কামাই করা উচিত, তারা শুনলে চমকে যাবেন যে এখানকার বাচ্চারা কতটা শক্ত মনের মানুষ। ওই মিয়াকনের একমাত্র স্কুলে -50 ডিগ্রি সেলসিয়াসের আগ পর্যন্ত ছুটি দেওয়া হয় না। ভাবুন তো, 7-8 বছরের একটা শিশু কয়েক স্তরের পশমের পোশাক পরে শুধু চোখ দুটো বের করে হাড় কাঁপানো ঠান্ডার ভেতর দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। তাদের চোখের পাপড়ি তুষারে জমে সাদা হয়ে যায়, কিন্তু তাদের শিক্ষার প্রতি আগ্রহ একদমই কমে না। তবে এই স্কুলে যাওয়ার পেছনেও থাকে বিশাল নিরাপত্তা ব্যবস্থা। অভিভাবকরা সব সময় খেয়াল রাখেন যেন কোনো বাচ্চার গায়ের চামড়া সরাসরি বাতাসের সংস্পর্শে না আসে, কারণ ফ্রস্ট বাইট হতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। স্কুলের ভেতরটা অবশ্য বেশ গরম রাখা হয় এবং সেখানে বাচ্চারা তাদের ভারী পোশাক খুলে স্বাভাবিকভাবে ক্লাস করে। কিন্তু স্কুল ছুটির পর আবার সেই লড়াই শুরু হয়। এবার আসি এখানকার যাতায়াত ব্যবস্থার অন্য এক দিক নিয়ে। আপনারা হয়তো ভাবছেন এই বরফের ওপর দিয়ে গাড়ি চলে কিভাবে। এখানে সাধারণ রাস্তা বলতে কিছু নেই, সবই বরফের আস্তরণ। ড্রাইভারদের জন্য এখানে সবচেয়ে বড় আতঙ্ক হলো সাদা অন্ধকার বা হোয়াইট আউট। যখন বাতাসের সাথে বরফের গুঁড়ো উঠতে থাকে, তখন সামনে এক হাত দূরে কি আছে তাও দেখা যায় না। এই অবস্থায় গাড়ি চালানো মানে নিশ্চিত মৃত্যু। তাই অনেক সময় চালকরা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কয়েকদিন অপেক্ষা করেন আবহাওয়া পরিষ্কার হওয়ার জন্য। আর এই সময়টাতে গাড়ির ইঞ্জিন বন্ধ করা মানেই নিজের কবরে নিজে ঢোকা। গাড়ির ভেতরের হিটারই তখন একমাত্র ভরসা। এখানকার গ্যারেজগুলো বেশ অদ্ভুত। প্রতিটি গ্যারেজ হিটার দিয়ে গরম রাখা হয় এবং বড় বড় ট্রাকের টায়ারগুলো যেন জমে না যায় তাই সারাক্ষণ পরীক্ষা করা হয়। যাতায়াতের আরেকটি প্রাচীন কিন্তু জনপ্রিয় মাধ্যম হলো স্লেজ গাড়ি, যা কুকুর বা রেইনডিয়ার টেনে নিয়ে যায়। এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়,
বরং এটি তাদের সংস্কৃতির একটি অংশ। এবার আসি এখানকার উৎসব নিয়ে। শীতের এই চরমাবস্থাকে উদযাপন করার জন্য তারা প্রতি বছর কোল্ড পোল ফেস্টিভ্যাল বা শীতল মেরু উৎসব পালন করে। এই উৎসবে আশেপাশের অঞ্চল থেকে মানুষ একত্রিত হয়। সেখানে বরফের উপর নাচ, গান আর ঐতিহ্যবাহী খাবারের মেলা বসে। এই উৎসবের প্রধান আকর্ষণ হলো সান্টা ক্লজের রুশ সংস্করণ, যাকে তারা চিজ খান বলে ডাকে। তাদের বিশ্বাস এই চিজ খানই শীতের দেবতা এবং তার আশীর্বাদে তারা এই কঠিন আবহাওয়ায় টিকে আছে। এই উৎসবে যোগ দিলে আপনি বুঝতে পারবেন যে আনন্দ কেবল সুবিধাজনক পরিবেশে থাকে না, বরং প্রতিকূলতার মাঝেও মানুষ হাসতে পারে। আরেকটি মজার বিষয় হলো এখানকার মানুষের জামা কাপড় ধোয়ার পদ্ধতি। আপনি যদি ভেজা কাপড় বাইরে শুকাতে দেন, তবে সেটি কয়েক মিনিটের মধ্যে স্টিলের পাতের মতো শক্ত হয়ে যাবে। স্থানীয়রা সেই শক্ত কাপড়গুলো লাঠি দিয়ে পিটিয়ে তুষার ঝেড়ে ফেলে এবং এরপর ঘরের ভেতরের তাপে সেগুলো শুকিয়ে নেয়। এখানে আধুনিক ড্রায়ার বা ওয়াশিং মেশিনের চেয়ে প্রকৃতির এই চরম রূপই তাদের কাজে বেশি আসে। তবে এত কিছুর মাঝেও বিনোদনের আরেকটি বড় মাধ্যম হলো রেডিও এবং স্যাটেলাইট টেলিভিশন। বাইরে পৃথিবীর সাথে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ইন্টারনেট, যা বর্তমান সময়ে কিছুটা উন্নত হয়েছে। তবুও অনেক সময় প্রচণ্ড তুষারপাতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা কয়েক সপ্তাহের জন্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বিচ্ছিন্নতা তাদের মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। তারা একে অপরের গল্পের উপর নির্ভর করে সময় কাটায়। এই জনপদে কোনো সিনেমা হল নেই, কোনো শপিং মল নেই, তবুও তাদের মাঝে এক ধরনের স্বর্গীয় প্রশান্তি আছে, যা হয়তো আমাদের কোলাহলপূর্ণ শহরে খুঁজে পাওয়া বেশ কঠিন। পরবর্তী এবং শেষ পর্বে আমরা জানব ওইমিয়াকনের ভবিষ্যৎ এবং জলবায়ু পরিবর্তন কিভাবে এই শীতলতম জনপদকে প্রভাবিত করছে এবং আমাদের জন্য এখানে কী শিক্ষা লুকিয়ে আছে। ওইমিয়াকন সিরিজের পঞ্চম এবং শেষ পর্বে আপনাদের স্বাগতম। এতক্ষণ আমরা এই বরফ শীতল নরকের দৈনন্দিন জীবন আর লড়াইয়ের গল্প শুনেছি, কিন্তু আজ আমরা জানব এই জনপদের ভবিষ্যৎ এবং জলবায়ু পরিবর্তন কিভাবে এই চরম আবহাওয়াকে বদলে দিচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে পৃথিবীর শীতলতম এই জায়গাটিও এখন বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাচ্ছে না। গত কয়েক বছরে দেখা গেছে ওইমিয়াকনের তাপমাত্রা -50 বা -60 থেকে হঠাৎ করে -30 বা -40 উঠে আসছে, যা স্থানীয়দের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা। আমাদের কাছে -30 মানে হাড় কাঁপানো ঠান্ডা হলেও তাদের কাছে এটি রীতিমতো বসন্তের মতো। কিন্তু এই উষ্ণতা তাদের জন্য আশীর্বাদ নয়, বরং এক অশনি সংকেত। আমি আগেই আপনাদের পার্মাফ্রস্ট বা চিরস্থায়ীভাবে জমে থাকা মাটির কথা বলেছিলাম। এই পার্মাফ্রস্ট যখন গলতে শুরু করে, তখন এখানকার ঘরবাড়ি এবং রাস্তাঘাট দেবে যেতে শুরু করে, কারণ এই পুরো শহরটাই দাঁড়িয়ে আছে বরফের এক বিশাল স্তূপের ওপর। যদি এই বরফ গলে যায়, তবে এখানকার বাস্তুসংস্থান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এছাড়া বরফ গলার ফলে মাটির নিচ থেকে বের হয়ে আসতে পারে হাজার হাজার বছর আগের মৃত পশুর দেহাবশেষ, যা থেকে ছড়িয়ে পড়তে পারে প্রাচীন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া। এটি শুধু ওইমিয়াকনের জন্য নয়, বরং পুরো পৃথিবীর জন্য এক বড় হুমকি। তবুও এখানকার মানুষ হাল ছাড়ে না। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাটিকে আগলে রেখেছে। এখানকার তরুণ প্রজন্ম অবশ্য এখন উন্নত জীবনের আশায় বড় বড় শহরে পাড়ি দিচ্ছে। ইয়াকুটস্কো বা মস্কোর মতো শহরে তারা পড়াশোনা এবং চাকরির জন্য চলে যাচ্ছে। ফলে একসময় হয়তো এই গ্রামটি শুধু বয়স্কদের বা পর্যটকদের একটি গন্তব্য হয়ে দাঁড়াবে। তবে পর্যটনের ক্ষেত্রে ওইমিয়াকন এখন এক হটস্পট। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা এখন এখানে ছুটে আসে, শুধু এটা অনুভব করতে যে -60 ডিগ্রিতে নিঃশ্বাস নিতে
কেমন লাগে। পর্যটকরা এখানে এসে ফ্রস্ট বাইট হওয়ার ঝুঁকি নিয়েও ছবি তোলে এবং বরফ কাটার অভিজ্ঞতায় অংশ নেয়। পর্যটন এই অঞ্চলের অর্থনীতিতে কিছুটা প্রাণের সঞ্চার করেছে ঠিকই, কিন্তু প্রকৃতির এই নির্জনতাকে তা কিছুটা হলেও বিঘ্নিত করছে। ওই মিয়াকন আমাদের জীবনের এক বড় শিক্ষা দেয়। আমরা যারা সামান্য গরম বা অল্প বৃষ্টিতে ভেঙে পড়ি, তারা যদি একবার এই মানুষদের জীবন দেখতাম, তবে বুঝতে পারতাম মানুষের ইচ্ছা শক্তি কত বড় হতে পারে। যেখানে বেঁচে থাকাটাই এক অলৌকিক ঘটনা, সেখানে তারা হাসি মুখে একে অপরকে সাহায্য করছে এবং জীবনকে সম্পূর্ণরূপে উদযাপন করছে। এই বরফের রাজ্যে কোনো কৃত্রিমতা নেই, কারণ প্রকৃতি এখানে সব সময় আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি আসলে কতটা ক্ষুদ্র। এখানকার নীল আকাশ আর অন্তহীন তুষার শুভ্র প্রান্তরের মাঝে দাঁড়ালে আপনি পৃথিবীর আসল সৌন্দর্য খুঁজে পাবেন। তারা আমাদের শেখায় যে জীবন মানে শুধু বিলাসিতা নয়, বরং মানিয়ে নেওয়া এবং প্রকৃতির সাথে মিতালি করা। ওই মিয়াকন হয়তো একসময় মানচিত্র থেকে হারিয়ে যাবে, কিংবা জলবায়ুর পরিবর্তনে এর চরিত্র বদলে যাবে, কিন্তু এই মানুষের লড়াইয়ের গল্প পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে। আপনি যখন এই ভিডিওটি শেষ করবেন, তখন একবার অন্তত ভাববেন যে আপনার হাতের এক কাপ গরম কফি বা উষ্ণ বিছানাটা আপনার কাছে কতটা বড় নেয়ামত, যা ওই মিয়াকনের মানুষের কাছে এক দুর্লভ স্বপ্ন। প্রকৃতির এই চরম রূপকে সম্মান জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি এই হিমশীতল রহস্যময় পৃথিবী থেকে। আশা করি এই যাত্রা আপনাদের মনে এক গভীর রেখাপাত করেছে এবং পৃথিবীর এই প্রান্ত সম্পর্কে আপনাদের ধারণা বদলে দিয়েছে। হিমশীতল এই নরকের প্রতিটি বরফ কণার সাথে মিশে আছে সাহসিকতার এক অনন্য গাথা, যা আমাদের সব সময় অনুপ্রেরণা দেবে প্রতিকূলতাকে জয় করার।